হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা এখন প্রায় 10:30 মতন বাজতে চলেছে, 10টাই বাজে। আর আমি এখন একটু শশা কাটছি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ দিয়ে একটু চানা মতন করব। আজকের কিন্তু একাদশী, তো একাদশীর দিনে আমরা পরিবারে আমরা 4জন রয়েছি। 4জন বলতে গেলে ঠাকুমা তো আমার কাছে এখন আছে, কিন্তু ঠাকুমাকে একাদশী করাবো না, তো আমরা একাদশী করে আছি। তো সেই জন্যে একাদশী তো একটু ব্রত করলে বাইরের কোনো কিছু খাওয়া যায় না, যেমন পঞ্চরবি শস্য তো বর্জন, আর তাছাড়া এমনি অন্যান্য অনেক সবজি টবজি খেতেও নেই। আর সাদা মানে বাদাম তেল বা সূর্যমুখী তেলের সবজির তরকারি করতে হয়। তো যাই হোক, এত সকালবেলা আমি কিছু আর করে উঠতে পারিনি, অন্যান্য সময় করি, কিন্তু এই যে জন্মাষ্টমীর ব্রত উপোসগুলো গেল আর শরীরটা না গো আমার প্রায় খুবই খারাপ, জানি না কবে ঠিক হবে, মানে এতটাই শরীরটা দুর্বল মতন। আর সত্যি বলতে 1 সপ্তাহ আগে থেকে খুবই খাটাখাটুনিও গিয়েছে, আর সেই জন্যে শরীরটা একটু দুর্বল মতন। তো আমি আজকের বিশেষ কিছু করতে পারিনি, একটু বাদাম ভেজেছিলাম আর কাঁচা বাদাম ভেজেছি, আর এই যে আলু আর শসা একটু টমেটো কুচে নিয়ে মেয়েকে দেবো, মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর পরে দেখি রাত্রের দিকে বা দুপুরের দিকে যদি কিছু করতে পারি। ফল টল কেনা যা হোক ছিল ওই পূজার সময়, মানে জন্মাষ্টমীর সময় ওইগুলো কিনে রেখেছিলাম, আর বিশেষ কিছু আমি কেনা হয়ে ওঠেনি। তো 4জন আমরা যেহেতু একাদশী করি, একাদশীতে আমার অনেক কিছু করতে হয়, খাবার টাবারগুলো করতে হয়। তো আমি সত্যি বলতে গেলে আমার একাদশীর দিনে আমার বাচ্চাদের যেহেতু করায়, তো আমি অনেক খাবার করি, ভাজাভুজি করি, সবজি তরকারি করি, সাবুর পরোটা করি, এগুলো আমার করতেও ভালো লাগে। আর আমি জানি যে ওদের বাচ্চারা কষ্ট হয়, ওদের না করে দিলে কিন্তু অসুবিধা হবে, তো সেই জন্য আমি করে দিই। কিন্তু এবারটায় আমার এতটা শরীর খারাপ লাগছে, আর আমি না দোকানে আর যেতে আমার ভালোও লাগছে না। সাবুটা নিয়ে আসা নেই, সাবু যদি থাকতো তাহলে চেষ্টা করতাম ওদেরকে একটু কিছু বানিয়ে দিতে। তো আর শরীর টানছে না, আর ভালোও লাগছে না। তো আমাদের এখানে দোকানটা গেলে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য আমি আর গেলাম না, বিরক্ত লেগে যায়। দোকানে যেতে গেলে যেন উপোস করে থাকলে একদম ভালো লাগে না। আর শরীরটা তো তোমাদেরকে বললাম ভালোই জব্দ হয়ে রয়েছে। আর এই যে বাদাম ভাজাটাও ভালো লাগে, তবে ছেলেমেয়েরা ততটা খায় না, ওদের একটু পরোটা হলে বা একটু মানে একটু ভাজাভুজি হলে ওরা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, একটু এরকম করে ম্যানেজ করতে হবে। আর এদিকে আমার গোপু সোনার জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর ঠাকুমা যেহেতু আছে, তো ঠাকুমাকে তো আর ঠাকুমা বলছিল যে আমি তোদের সঙ্গে একাদশী করব, কিন্তু সত্যি বলতে গেলে বিশ্বাস করো আমার ঠাকুমা কিন্তু একদম নিরামিষ পছন্দ করে না, আবার ফল টল খেয়েও থাকতে পারে না। তো আগে পারতো না, এখন আমাদের বাড়ি আছে তাই বলে আমি খাবো, কিন্তু আমি জানি উনি মানে পরক্ষণে হয়তো ওনার শরীর খারাপ করবে। সেই জন্য আমি বললাম যে না দরকার নেই, তুমি আমি তোমার জন্য ভাত করে দিচ্ছি, আমার গোপালদের জন্যও তো করতে হবে। তো আমার ঠাকুমার জন্য করেছি রান্না করে। আর এদিকে আমার গোপু সোনাদের দেখো, 3 গোপু সোনাকে আমি স্নান করতে নিয়ে চলে এসেছি। তো তোমরা দর্শন করো আমার 3 গোপাল সোনাদের স্নান মানে স্নান দর্শন করো। তো দেখতে পাচ্ছ আমার 3 ছোট্ট সোনারা কত সুন্দর। তো আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো। আর আজকের কিন্তু ভীষণ গরম ফেলেছে, মানে দুপুর থেকে এত রোদ্দুর দিচ্ছে, মনে হচ্ছে যেন সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে মানে গরমটা, মানে কারণ এই কদিন তো যে হারে বৃষ্টি হয়েছে তেমন পরিমাণে কিন্তু মানে গরমটা ফেলে না, এমনি একটু হালকা গরম ছিল, কিন্তু আজ 2 দিন হচ্ছে মানে জন্মাষ্টমীর মানে নন্দ উৎসবের পরের দিন থেকে কাঠফাটা রোদ্দুর। তো এই ভাদ্র মাসটা এবার তো রোদ্দুর মানে দেবে, কারণ জন্মাষ্টমী চলে গেছে, আর এবারে আসবে ভাদ্র মাসের তো রান্না পুজোর সবাই বাড়ির যত জিনিসপত্র মানে রৌদ্র দেবে, কাঠকুটো সব শুকনো করবে, এগুলো আমাদের এইদিকে কিন্তু হয় কিন্তু। আর আমার বাপের বাড়িতে আগে রান্না পূজা ছিল, এখন আর কেউ রান্না পূজা করার মতন কেউই নেই, সবাই তো মারা গিয়েছে, আর ঠাকুমা আছে, ঠাকুমা তো কিছুই পারবে না। তো যাই হোক, তো সেই জন্য বলছি প্রচুর কিন্তু গরম, তাই আমার ছোট্ট সোনামণিদেরকে আমি ভালো করে 3জনকে একসঙ্গে স্নান করিয়ে দিলাম। আর দুপুরবেলা ওদেরকে দেব একটু দুধ ভাত দেব। তো আমি ঠাকুমার জন্য শুধু আলু ভাতের
ভাতে দিয়েছি। আর আমার ছোট্ট সোনামণিদেরকে একটু দুধ দেবো, আর আমরা ফল টল যা আছে সেগুলো খাবো। তো দেখো তিনজনকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। তবে আমার গোপাল সোনাদেরকে কিন্তু আমি সবসময় সুন্দর করে শৃঙ্গার করে সাজাই। আজকে আমি আর সাজাচ্ছি না। আমার গোপাল সোনাদেরকে খুব গরম পড়লে তখন আমি শুধু ওদেরকে একটা করে প্যান্টি পরে বসিয়ে রেখে দিই। কারণ এত গরমেতে আমার ছেলে মেয়েরা এমনি ওরা ভারী কিছু পরতে পারে না, তো কষ্ট হয়। তো সেই রকম আমার ছোট্ট সোনামণিদেরকেও আমি কিছু পরাই না। তো তোমরা আমার গোপু সোনাদেরকে দেখে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি দেখো মানে মুছেছি গাটাগুলো, কিন্তু কানে ওদের মানে যে ছিদ্রটা রয়েছে ওটার মধ্যে কিন্তু জল থাকে। ওটা কিন্তু অবশ্যই করে লক্ষ্য করতে হয়, কারণ ওই জলটা না পরিষ্কার হলে যেমন আমাদের কানে জল ঢুকলে কি হয়, কান যন্ত্রণা করে, কান কটকট ঝনঝন করে। তো সেই রকম কিন্তু গোপু সোনাদেরকে মানে কানে জল থাকলে ভালো করে সেটাকে মুছে নিতে হবে, না হলে মানে গোপু সোনা কিন্তু ঠিক জানান দেবে। আর আমার ছোট্ট মণি সোনামণিরা কিন্তু খুব মানে দুষ্টু আছে। ওদের কোনো ভুল ত্রুটি হলে আমি ঠিক বুঝতে পারি, ঠিক জানতে পারি। তো তোমাদেরকে আস্তে আস্তে আমার গোপাল সোনাদেরকে লীলা কথাও বলবো। আমার গোপাল সোনারা কিভাবে আমাদের বাড়িতে এসে লীলা করেছে। আর আমার গোপাল সোনাদের জন্যে মানে আমার গোপাল সোনা যেদিন থেকে আমাদের বাড়ি থেকে এসছে, তো গোপাল সোনার মানে কৃপায় আমরা কিন্তু অনেক পরিবর্তন আনতে পেরেছি। সেটা তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটা কিছু তোমরা দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো চলো গোপাল সোনার ভোগ দর্শন করো। আমি একটু ভোগ দিয়ে দিয়েছি আর দুধ ভাত, আর এদিকে বাতাবি লেবু একটু ছাড়িয়ে গোপু সোনার বাবা একটু লবণ, আমরা তো আজকে সন্দক লবণ খাবো, তো সন্দক লবণ মিশিয়ে আর দিয়েছে। আর আমি এদিকে বাইরে একটু বসে আছি। তো তোমাদেরকে আজকের আমি কিছু কথা একটা বলবো বলে আমি ভেবে রেখেছি, যে আমি সত্যি বলতে কখনোই ভাবতে পারিনি যে আমাদের পুরো পরিবারটা সবাই একাদশী করবে। তো দেখো একদিন আমি হঠাৎ করে হঠাৎ বলতে গেলে আমার আস্তে আস্তে মানে ভক্তি জীবনে আমি যখন আসতে পেরেছি, যখন আসা শুরু করেছি, তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে হ্যাঁ আমিও যেমন এসছি সেই রকম আমার পুরো পরিবারকে আমি এই রকম ভক্তিপথে আনবো। মানে আমার স্বামী মানে তোমাদের দাদাভাই যখন আগে কলকাতায় থাকতো, তখন তো বাইরে মানে যা পেতো তাই খেত, বা মানে বন্ধু বান্ধব হ্যাঁ সবাই রয়েছে, তারা উল্টো পাল্টা মানে বুঝতে পারছো যে উল্টো পাল্টাটা কী, মানে কোনো জায়গায় গেলে সবাই ওকে ডেকে নেশা করাতো, হ্যাঁ না খেলে সেটা জবরদস্তি করতো। তোমাদের দাদাভাই কিন্তু ততটাই নয়, ও কিন্তু খুবই ভালো মানুষ, আর খুব মানে সহজ সরল মানুষ, মানে যেটা একদম সাদা মনের মানুষ, কোনো মনে গলদ নেই। তো সত্যি বলতে গেলে আমাদের এখানে অনেক মানুষ রয়েছে, দেখবে তোমার একটা জ্বর হোক মানে জ্বর জারি যা হোক, তোমাকে দেখে কিন্তু কি একদিন বলবে না যে একটা ভালো ফল কিনে খেতে দিই বা কিনে দিয়ে আসি। কিন্তু যখন কোনো পুজো পার্বণ হবে, মানে যত দামের মানে মদ হোক কেন, নেশার জিনিস হোক, সেটা তুমি যদি না জোর মানে খেতে চাও, তোমাকে জোর জবরদস্তি করে খাওয়াবে। তো আমার স্বামীরও ক্ষেত্রে সেই রকম হচ্ছিল, এত হারে মানে নেশা করাতো বলতে গেলে কি মানে ও খেতে চাইতো না, তবুও মানে না খেলে মানে কত কি উল্টো পাল্টা বলতো। তো সেই জন্যে আমি ওকে বারণ করতাম যে তুমি খাবে না, কিন্তু ও এসে বারবার বলতো যে আমি তো খেতে চাইছি না, আবার না খেলে কত কথা বলবে, মানে পাঁচজনে পাঁচ রকম কথা বলবে, সমাজে চলতে গেলে যা হয়। তো আমার মনে মনে খুবই কষ্ট হতো, কারণ আমি আমার গোপাল সোনা যেখান থেকে বাড়িতে আমার পুজো পার্বণ হয় আর আমিও দীক্ষিত হয়েছি, তো আমার বাড়িতে কোনো নেশার জিনিস কোনো কিছু আমি কাউকে তুলতেও দিই না, আর কোনো কিছু করতেও দিই না। তো সেই দিনে আমি বারবার ওকে বারণ করতাম যে তুমি কখনো নেশা করে ঘরে ঢুকবে না, তো এই রকম বলতাম। কিন্তু আমাদের ও বাড়ি থেকে তোমাদের এমনি পাড়া গ্রামের মতন, তো সেখানে কিন্তু ওর অনেক মানে বন্ধুবান্ধবরা রয়েছে। তো সত্যি বলতে জোর করে খাওয়াতো, তখন আমি বলেও পারছিলাম না। আর আমি সবসময় ভগবানকে ডাকতাম যে কিভাবে ওকে আমি মানে এই ভক্তিপথে নিয়ে আসবো, একমাত্র ভগবানের রাস্তায় আসলে তবেই যদি আমি ওকে বাঁচাতে পারি। তো আস্তে আস্তে সত্যি বলতে আমার ওকে সবসময় একটু বোঝাতাম আর বলতাম ভালো মানে গোবিন্দর কথা টথা সমস্ত কিছু বলতাম। তো আস্তে আস্তে ও নিজে বুঝলো, আর তারপরে ও
ও আমাদের বৈষ্ণব যে দীক্ষিত যে হরিনাম মন্ত্রটা নিল, তো সেখান থেকে আস্তে আস্তে সব কিছু ছেড়ে দিয়েছে। আর আমরা আমাদের ছেলে মেয়ে সবাই আমরা একসঙ্গেই সবাই নিয়েছি। আর মানে একাদশীটাও আমাদের পরিবারের সবাই করছি। তো সত্যি এখান থেকে আমার খুব ভালো লাগে। আর ভগবানের কৃপা না হলে এইটা সম্পূর্ণ হয় না। গোবিন্দ কৃপা করেছিল বলে আজ আমরা ভক্তিপথে আসতে পেরেছি। সবই গোবিন্দর কৃপায়। গোবিন্দ ছাড়া মানে ভগবান ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। ভগবানের যদি ইচ্ছা হয় তিনি আমাদেরকে রাখবে, আর যদি বলে মানে তার যদি না ইচ্ছা থাকে তো আমাদেরকে রাখবেন না। যাই হোক, আমি অনেক কথা বললাম তোমাদেরকে। আর এইদিকে আমাদের ছাদের মধ্যে এই যে কাগজটা টাঙানো ছিল জন্মাষ্টমীর সময় বৃষ্টি হয়েছিল বলে এই কাগজটার জন্য আমাদের কিন্তু অনেক মানে রক্ষা হয়েছে। তো যাই হোক, ছাদে তো খুব ছোট জায়গা আমাদের, ওখানে তো একটু জামা কাপড় মেলা হয়, তো সেই জন্য অসুবিধা হচ্ছিল মানে কাগজটা টাঙানো আছে বলে। আর আমি এই সকাল থেকে কাচাকুচি করতে পারিনি। তো বিকাল 4টের সময় আমাদের এদিকে জল আসে, তো 4টের সময়ও কাচতে পারলাম না, প্রায় 5:30 বেজে গেছে। তারপরে একটু ধোয়াধুয়ি করছি ছাদে মেলবো বলে। তো শরীর না টানলে আর কি করব বলো। তো ভিডিওটি তোমাদেরকে সমস্তটা কিছু দেখালাম। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের মানে কৃপাতে সাহায্যতে আমি একটু এগোতে পারি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আমার জামা কাপড় কিন্তু প্রচুর প্রচুর জামা রয়েছে, মানে কদিন ভর বৃষ্টি গেল কাচতে পারিনি। আর এখন যে একটু কাচবো, রোদ্দুর উঠেছে, কিন্তু আমার শরীরে সে ক্ষমতাটা নেই। খুবই কষ্ট, মানে বেশি ভারী ভুরি কাচাকুচি করতেও পারবো না। তো এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেল, ধোয়াধুয়ি করতে মানে প্রায় একদম অন্ধকার হয়ে গেছে, মানে ক্যামেরাটা একদম অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, ছাদের হাওয়াতে যেটুকুনি শুকনো হয়, মানে সকালবেলা এটা শুকনো হবে যদি না রাত্রে বৃষ্টি হয়। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।